ডিয়ার ডিএলএলএনআর কোর্স 510 এর ডিসকাশনে আজকে আমরা দেখে নিচ্ছি ব্লক 2 এর ইউনিট নাম্বার 5 উচ্চ প্রাথমিক বিভাগে বিজ্ঞান শিক্ষার পরিকল্পনা এবং পরিচালনা এই ইউনিটটাকে। তো বলে রাখি 508 বা 509 এর সাজেশন দেওয়া হয়েছিল, আপনারা অনেকেই নিয়েছেন সেগুলো, এবং আমি বলেছিলাম যে লাস্ট মিনিট সাজেশন আমি দেবো। তো লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ ওই প্রশ্নগুলোকে আরও কমিয়ে কিভাবে দেয়া যায় সেটা পেয়ে যাবেন নেক্সট ডেতে, অর্থাৎ মঙ্গলবার দিন পেয়ে যাচ্ছেন, 12ই মার্চ পেয়ে যাচ্ছেন সেগুলো। আর আজকে থেকে কিন্তু এমসিকিউ নিয়ে ডিসকাশনগুলো, বিভিন্ন এপিসোডগুলো পেয়ে যাবেন, তার সঙ্গে 510 এর ডিসকাশনটাও কন্টিনিউ পেয়ে যাবেন। তো আজকে আমরা আর কথা না বলে ইউনিট 5টা দেখে নিই। ইউনিট 5-এ প্রথমেই যেটা আমরা পাবো সেটা হচ্ছে, দেখুন যে পাঠ পরিকল্পনা, একক পরিকল্পনা, তারপর হচ্ছে বার্ষিক পরিকল্পনা। তো আমাদের ইয়ারলি একটা প্ল্যান রয়েছে, বার্ষিক পরিকল্পনা রয়েছে। বার্ষিক পরিকল্পনাটাকে আমরা বিভিন্ন একক পরিকল্পনায় ভাগ করব, অর্থাৎ পুরো সিলেবাসটাকে আমরা বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করব। পুরো সিলেবাসটা কিন্তু বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা থাকে, সেই চ্যাপ্টারগুলোকে আমরা আবার বিভিন্ন লেসনে ভাগ করব, পাঠ পরিকল্পনা করব। এক একটা চ্যাপ্টারকে 2-3টা পার্টে ভাগ করে লেসন করব, পাঠ পরিকল্পনা করব। প্রতিদিন আমরা যে ক্লাস করব সেগুলোকে পাঠ পরিকল্পনা হিসেবে তৈরি করব, এবং একটা লেসনকে, একটা পাঠ পরিকল্পনাকে কিন্তু কয়েকটা পাঠ পরিকল্পনা মিলে কিন্তু একটা ইউনিট পরিকল্পনা করব। মানে একটা ইউনিটকে আমরা কয়েকটা লেসনে ভাগ করব, এবং কয়েকটা ইউনিট মিলে কিন্তু আমাদের যেটা ইয়ারলি প্ল্যান হচ্ছে। তো মুদ্রা কথা হচ্ছে গিয়ে বার্ষিক পরিকল্পনাটাকে ভাগ করা যায় কয়েকগুলো একক পরিকল্পনায়, তারপর কয়েকটা একক পরিকল্পনাকে ভাগ করা যায় কয়েকটা পাঠ পরিকল্পনায়। তো প্রথমেই যেটা জানতে হবে, পাঠ্যক্রম বা কারিকুলাম শব্দটি কোথা থেকে এসছে। পাঠ্যক্রম বা কারিকুলাম শব্দটি এসছে লাতিন শব্দ কিউরেরে থেকে, যার অর্থ হচ্ছে রথের প্রতিযোগিতা। দ্য ওয়ার্ড কারিকুলাম ইজ ডিরাইভড ফ্রম দ্য লাতিন ওয়ার্ড কিউরেরে, সিইউআরইআরই। তো সেটা দেখে রাখবেন, এমসিকিউ এর জন্য খুবই সুন্দর একটা প্রশ্ন হতে পারে। তারপর যেগুলো রয়েছে, যে বিজ্ঞান শিক্ষার লক্ষ্য, নিচের কোনটি বিজ্ঞান শিক্ষার লক্ষ্য। তো 3টে লক্ষ্য এখানে দেওয়া আছে, সেখান থেকে এমসিকিউ হতে পারে। প্রথম হচ্ছে অনুসন্ধানের দক্ষতার উন্নয়ন, দ্বিতীয় হচ্ছে ধনাত্মক মনোভাবের প্রতিফলন, আর তৃতীয় হচ্ছে বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জন বিশ্বের নানা জৈবিক এবং অজৈবিক ক্ষেত্র। তো এগুলি হচ্ছে বিজ্ঞান শিক্ষার লক্ষ্য। তারপর বিজ্ঞানভিত্তিক ধারণা, প্রাথমিক স্তরে বিজ্ঞানভিত্তিক ধারণার রয়েছে 9টি বিজ্ঞানভিত্তিক ধারণা, সেগুলো দেখে নিতে হবে। প্রাথমিক স্তরে যে 9টি বিজ্ঞানভিত্তিক ধারণা সেগুলো হচ্ছে, দেখুন যে 1 প্রতিষ্ঠান, 2 হচ্ছে কারণ ও ফলাফল, 3 হচ্ছে পদ্ধতি, 4 হচ্ছে মডেল, 5 হচ্ছে 5 মার্চ দিয়েছে, 5টা কি 5 হচ্ছে স্কেল, 6 হচ্ছে গঠন এবং কর্মক্ষমতা, 7 হচ্ছে পরিবর্তন, 8 হচ্ছে পরিবর্তনীয় পার্থক্য, 9 হচ্ছে বৈচিত্র্য। তো প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার যে 9টি ধারণা রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। এই 9টি ধারণা সেগুলো একটু দেখবেন, যে প্রতিষ্ঠান, কারণ এবং ফলাফল, পদ্ধতি, মডেল, স্কেল, গঠন এবং কর্মক্ষমতা, পরিবর্তন, পরিবর্তনীয় পার্থক্য এবং বৈচিত্র্য, এবং প্রত্যেকটাকে নিয়ে ওইখানে আলোচনা করেছে। এগুলো জাস্ট একটু পড়ে দেখলেই হবে। তারপর একটা প্রশ্ন দিয়েছে, তো এগুলো আমি না দেখে প্রশ্নটা দেখে নিচ্ছি। প্রশ্নটা বলতে একটা ম্যাচিং দিয়েছে, ম্যাচিংটাকে আমি সলভ করে দিয়েছি। তো এগুলো পড়লে কিন্তু এখান থেকে ম্যাচিংয়ের সলিউশনটা পেয়ে যাবেন। তো ম্যাচিংটা দেখে নেই। ম্যাচিংয়ে প্রথমে রয়েছে, দেখুন যে 1 নম্বর দিয়েছে প্রতিষ্ঠান। তো প্রতিষ্ঠানের সঙ্গে মিলবে হচ্ছে সংগ্রহ ও পাথার মাধ্যমে ছড়িয়ে দেওয়া ও তার চরিত্র, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের সঙ্গে মিলবে। 2 নম্বর দেওয়া আছে কারণ এবং প্রভাব। তো কারণ এবং প্রভাবের সঙ্গে মিলবে তৃণের বৃদ্ধির কারণে, যেখানে জল এবং আলো, 2-এর সাথে চ মিলছে। 3 নম্বর যেটা দেওয়া আছে পদ্ধতি, পদ্ধতির সাথে মিলছে। 6 নম্বর পর্যবেক্ষণ, কিভাবে অ্যাকোয়ারিয়ামে কাজ করে এইগুলো। 4 নম্বর রয়েছে মডেল। তো মডেলটা হচ্ছে খ নম্বর, মডেল একটি মাটির মূর্তির গাছ, যেটাকে আমরা মডেল বলতে পারি। 5 নম্বর রয়েছে স্কেল, স্কেল কেন দরকার, সেটা হচ্ছে বর্গজ উষ্ণতা মাপা দ্বারা উষ্ণতা এবং ঠান্ডা জলের উষ্ণতা মাপা, সেগুলো হচ্ছে স্কেলের কাজ। 6 নম্বর হচ্ছে গঠন এবং কর্ম কার্যক্ষমতা, তো সেটার সাথে ম্যাচিং হবে গ নাম্বার। 6-এর সাথে গ উদ্ভিদের পাতার ব্যবহারে সূর্যালোক এবং শাখার জল সংগ্রহ।
তারপর 7 নম্বর রয়েছে পরিবর্তন, পরিবর্তনের সাথে ম্যাচ হবে নিও, শনাক্তকরণ বিভিন্ন উদ্ভিদের বাগান। 8 নম্বর রয়েছে পরিবর্তন, 8-এর সাথে উমো ম্যাচিং হবে অসমতা, মানুষের বিভিন্ন রকম চুলের রং, সেগুলো হচ্ছে পরিবর্তন। 9 নম্বর রয়েছে বৈচিত্র্য, তো বৈচিত্র্যের সাথে মিলবে ক নাম্বার, আবিষ্কার এবং খুঁজা একটি পুকুর, সেগুলো হচ্ছে বৈচিত্র্য। তো প্রত্যেক এই ম্যাচিংগুলো একটু দেখবেন, সেখান থেকে একটা এমসিকিউ, সুন্দর এমসিকিউ হতে পারে। পরে রয়েছে বিজ্ঞান পাঠ্যক্রমের পরিকল্পনার সমস্যা, তো সেখানে আপনি কিভাবে আপনার বিজ্ঞান পড়ার জন্য পরিকল্পনা করবেন বা কোন কোন জিনিসগুলির কথা মাথায় রাখতে হবে পরিকল্পনার সময়, সেটা কিন্তু আপনাকে শিখতে হবে। তো বিজ্ঞান পরিকল্পনা করতে হলে কীভাবে করতে হবে সেটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, যে বিষয়ভিত্তিক এবং বিষয়কেন্দ্রিক অভিগমনে যেতে হবে, পাঠ্যপুস্তক এবং ওয়ার্কশিট নিয়ে কীভাবে কাজ করতে হবে, তারপর বিজ্ঞানভিত্তিক কাজে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেগুলো কি, বিজ্ঞান পাঠ্যক্রমের পরিকল্পনার সুবিধা কী কী রয়েছে, সেগুলো 10 এবং 11 নাম্বার পেজে রয়েছে, দেখে নেবেন। তারপর রয়েছে পরিকল্পনা পাঠ, শ্রেণীস্তরের পরিকল্পনা পাঠ, একটি উন্নত ধরনের পাঠ পরিকল্পনা তৈরি করা। তো পাঠ পরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে আমরা একটা জিনিস পাবো যে 5W এবং 1H একটা কৌশল রয়েছে, তো জেনে নেই যে 5W এবং 1H সেই কৌশলটা কী। তো ওই যে দেখতে পাচ্ছি আমরা 5W অ্যান্ড 1H কৌশল। তো প্রধান ধারণা দিতে গেলে আমাদের 5টা ডাব্লিউ, যেমন হোয়াই বা কেন, হোয়েন বা কখন, হোয়ার বা কোথায়, হোয়াট বা কি, হু বা কে, এগুলো জানতে হবে, এবং হাউ বা কিভাবে, সেগুলো কিন্তু জানতে হবে। তো বিজ্ঞান পাঠের পরিকল্পনা করার সময় এইগুলো আমাদের জানতে হবে, এইগুলো আইডিয়া ক্লিয়ার থাকলেই আমরা একটা ধারণা সুষ্ঠুভাবে ছাত্রদেরকে দিতে পারবো। তো সেগুলোই হচ্ছে 5W এবং 1H। 5W মানে হচ্ছে হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট, হু, আর 1H মানে হচ্ছে হাউ। তো সেগুলি বিজ্ঞান পাঠ পরিকল্পনার মেইন আইডিয়া বা প্রধান ধারণা। তো যেমন এই যে সুন্দরভাবে দেখানো হয়েছে যে এই যে 5W বা 1H, সেগুলো কাকে শিক্ষাদান করব, কখন শিক্ষাদান করব, কি শিক্ষাদান করব, কেন শিক্ষাদান করব, কিভাবে শিক্ষাদান করব এবং কিভাবে নিরূপণ করব, সেইগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো সেগুলো প্রত্যেকটা উত্তর এখানে দেওয়া আছে যে কিভাবে আপনি শিক্ষাদান করবেন। তো বিজ্ঞান শিক্ষক হিসেবে কোনো একটা পাঠ পরিকল্পনা করার সময় কিভাবে আপনি শিক্ষাদান করবেন বলে আপনার মনে হয়, সেটা এখান থেকে দেখে রাখবেন। কিভাবে নির্ধারণ করবেন, মূল্যায়ন করবেন, সেটাও এখানে দেওয়া আছে। শিক্ষাদান কেন করবেন, শিক্ষাদান কি করাবেন, সেগুলো সব কিছুর উত্তর দেওয়া আছে এখানে, জাস্ট এগুলো একটু একটু দেখে গেলেই হয়ে যাবে। তারপর রয়েছে শিক্ষা সংক্রান্ত বিশ্লেষণ। শিক্ষা সংক্রান্ত বিশ্লেষণের 3টি ধাপ রয়েছে: প্রি অ্যাক্টিভ স্টেজ বা প্রাক সক্রিয় ধাপ, ইন্টারঅ্যাক্টিভ স্টেজ বা মধ্য সক্রিয় ধাপ বা সক্রিয় ধাপের মধ্যভাগ, তারপর হচ্ছে ইভালুয়েটিভ স্টেজ বা মূল্যায়নের স্তর। তো শিক্ষা সংক্রান্ত বিশ্লেষণ বা শিক্ষা সম্বন্ধীয় বিশ্লেষণের কয়টি ধাপ রয়েছে? শিক্ষা সম্বন্ধীয় বিশ্লেষণের 3টি ধাপ রয়েছে। কি কি? প্রি অ্যাক্টিভ স্টেজ, ইন্টারঅ্যাক্টিভ স্টেজ এবং ইভালুয়েটিভ স্টেজ। তো সেখান থেকে এমসিকিউ হতে পারে যে নিচের কোনটি শিক্ষা সম্বন্ধী বিশ্লেষণের একটি ধাপ বলে 3টে অপশন দিতে পারে: প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, ইভালুয়েটিভ, উপরের সবকটি। তো এক্ষেত্রে উপরের সবকটি হবে। তো প্রি অ্যাক্টিভ স্টেজে কী হয়, ইন্টারঅ্যাক্টিভ স্টেজে কী হয়, মূল্যায়ন স্তর বা ইভালুয়েটিভ স্টেজে কী হয়, সেগুলো একটু দেখবেন, সেটা আপনি 14-15 নাম্বার পেজে পাবেন। তারপর রয়েছে পাঠ পরিকল্পনার ধারণা। আপনি যখন পূর্ববর্তী সকল পয়েন্টগুলিকে একত্রিত করবেন, তখন আপনি লক্ষ্য করবেন পাঠ পরিকল্পনার চক্রটি 8টি স্তরে অবস্থিত। তো পাঠ পরিকল্পনা চক্র কয়টি স্তরে অবস্থিত, সেটা হচ্ছে 8টি স্তরে অবস্থিত। কি কি? 1 নম্বর হচ্ছে বিষয় নির্ধারণ বা ডিটারমাইন দ্য অবজেক্টিভ। 2 নম্বর হচ্ছে বিষয়ের অন্তর্গত বিষয়ের চর্চা, রিসার্চ দ্য টপিক এজ ডিফাইন্ড বাই দ্য অবজেক্টিভস। 3 নম্বর হচ্ছে যত উপযুক্তভাবে শিক্ষা পাঠ পদ্ধতি বা সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রাকশনাল মেথড। 4 নম্বর হচ্ছে একটি ব্যবহার্য পাঠ পরিকল্পনার বিন্যাস করা বা আইডেন্টিফাই ইউজেবল লেসন প্ল্যানিং ফরম্যাট। 5 নম্বর হচ্ছে কীভাবে বিষয়টি সাজাবেন তা ঠিক করা, ডিসাইড হাউ টু অর্গানাইজ দ্য লেসন। 6 নম্বর হচ্ছে যথা উপযুক্ত সাহায্যকারী বস্তু ঠিক করা বা চুজ অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট ম্যাটেরিয়াল। 7 নম্বর হচ্ছে পাঠের আরম্ভ এবং শেষ তৈরি করা, প্রিপেয়ার দ্য বিগিনিং অ্যান্ড এন্ডিং অফ দ্য লেসন। 8 হচ্ছে একটি অন্তিম ফলাফল তৈরি করা বা প্রিপেয়ার এ ফাইনাল আউটলাইন। তো পাঠ পরিকল্পনার ধারণা আমরা দেখলাম। 8টি স্তর রয়েছে পাঠ পরিকল্পনার ধারণার। সেটা প্রশ্ন এমন হতে পারে যে বিজ্ঞান পাঠ পরিকল্পনার কয়টি স্তর রয়েছে, তো সেটা 4টি স্তর। কি কি সেগুলো দেওয়া আছে, দেখে নেবেন। তারপরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে দেখে নিচ্ছি, শনাক্তকরণ এবং বিভিন্ন সম্পদের ব্যবহার,
সম্পদ কি, সম্পদের গুরুত্ব কি, সেগুলো কিন্তু একটু শিখতে হবে। সেটা 19 নাম্বার এবং 20 নাম্বার পেজে পাবেন। বিজ্ঞান শিক্ষার পরিকল্পনার ক্ষেত্রে সম্পদ কি এবং সম্পদের গুরুত্ব কি আলোচনা করুন। তারপর রয়েছে দেখুন যে উচ্চ স্তরে ধারণা ক্ষমতা অর্জন, সক্রিয়ভাবে যুক্ত শিক্ষা পাঠ, শিক্ষার্থীর অংশগ্রহণ নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয়। প্রথমে মৌখিক গ্রহণ, তারপর দৃষ্টি দ্বারা গ্রহণ, তারপর দৃষ্টি এবং মৌখিকভাবে গ্রহণ, তারপর গ্রহণ বা অংশগ্রহণ করা ইত্যাদির মাধ্যমে শিক্ষা সম্পন্ন হয়। তো আমরা প্রথমে জানবো, প্রশ্নটা হবে যে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে উচ্চ প্রাথমিক বিভাগে বিজ্ঞান শিক্ষার পরিকল্পনার ক্ষেত্রে সম্পদ কি এবং সম্পদের গুরুত্ব কি। তো তারপর জানবো যে বিদ্যালয় স্তরে কী কী সম্পদ রয়েছে, বিদ্যালয় বহির্ভূত স্তরে কী কী সম্পদ রয়েছে। তো বিদ্যালয় স্তরে সম্পদগুলো হচ্ছে 1 নম্বর গ্রন্থাগার, 2 নম্বর গবেষণাগার, 3 নম্বর বাগান, 4 নম্বর খেলার মাঠ, এইগুলো। তো বিদ্যালয় স্তরে কী কী সম্পদ রয়েছে তার পরিচয় দিন বললে কিন্তু এই সম্পদগুলির পরিচয় দিতে হবে। যেমন বিদ্যালয় স্তরে আমাদের সম্পদগুলো রয়েছে গ্রন্থাগার, গবেষণাগার, বাগান, খেলার মাঠ ইত্যাদি। তো গ্রন্থাগারের মধ্যে আবার ভিজুয়াল কিছু সম্পদ থাকবে, অডিওভিজুয়াল কিছু সম্পদ থাকবে, অডিও ভিজুয়াল কিছু সম্পদ থাকবে। যেমন ভিজুয়াল সম্পদ হচ্ছে যেমন ছবি, আলোকচিত্র, চার্ট, গ্রাফ, মানচিত্র ইত্যাদি। অডিও সম্পদ রয়েছে যেমন সিডি, ক্যাসেট, টেপ রেকর্ডার ইত্যাদি। অডিও ভিজুয়াল রয়েছে যেমন ভিডিও, সিডি, ফিল্ম, স্লাইডস ইত্যাদি। তো এইগুলো একটু দেখে রাখবেন। তারপর রয়েছে স্থানীয় স্তরে কী কী সম্পদ রয়েছে। স্থানীয় স্তরে কী কী সম্পদ থাকতে পারে, বিদ্যালয়ে বহির্ভূত স্তরে কী কী সম্পদ থাকতে পারে। একটি গৃহ বা প্ল্যানেটেরিয়াম থাকতে পারে, নমুনা রাখবার বাক্স থাকতে পারে, একটি পশুশালা থাকতে পারে, অ্যাকোয়ারিয়াম থাকতে পারে, একটি বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স মিউজিয়াম থাকতে পারে, বোটানিক্যাল গার্ডেন থাকতে পারে, চিড়িয়াখানা থাকতে পারে ইত্যাদি হচ্ছে বিদ্যালয়ে বহির্ভূত সম্পদ। তো আবার সম্পদকে দুটি ভাগে ভাগ করা যায়, সম্পদকে দুটি ভাগে ভাগ করা যায় কী কী, একটা হচ্ছে নন ইলেকট্রিক রিসোর্স আর একটা হচ্ছে ইলেকট্রিক রিসোর্স। নন ইলেকট্রিক এবং ইলেকট্রিক রিসোর্স। একটা হচ্ছে বৈদ্যুতিক সম্পদ আর একটা হচ্ছে বিদ্যুৎহীন সম্পদ। তো বৈদ্যুতিক সম্পদের মধ্যে কি কি আসছে দেখুন যে সেটা আমরা নিচে পাবো। বৈদ্যুতিক সম্পদটা এই যে ইলেকট্রনিক্স রিসোর্সেস হচ্ছে গিয়ে অডিও রিসোর্স। ইলেকট্রনিক রিসোর্সের মধ্যে এবার 5 প্রকারের রিসোর্স থাকছে দেখুন যে অডিও রিসোর্স যেমন রেডিও, ক্যাসেট, অডিও সিডি এগুলা। ভিজুয়াল রিসোর্স যেমন প্রজেক্টর, অডিও ভিজুয়াল রিসোর্স যেমন ফিল্ম, ভিডিও, টিভি এটসেট্রা। আইসিটি টুল বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি টুল যেমন কম্পিউটার, ইন্টারনেট। ওপেন এডুকেশনাল রিসোর্স। এই 5 ধরনের রিসোর্স রয়েছে ইলেকট্রনিক রিসোর্সের মধ্যে। সেটা হচ্ছে বৈদ্যুতিক সম্পদ। বৈদ্যুতিক সম্পদ হচ্ছে 5 ধরনের: শ্রবণ সম্বন্ধীয়, দর্শন সম্বন্ধীয়, দর্শন শ্রবণ সম্বন্ধীয়, তথ্য প্রযুক্তি সম্বন্ধীয় এবং মুক্ত শিক্ষা সম্বন্ধীয় সম্পদ। তো এই 5 ধরনের সম্পদ রয়েছে, সেটা হচ্ছে বৈদ্যুতিক সম্পদ। আর বিদ্যুৎবিহীন সম্পদ যেগুলো রয়েছে সেগুলো যেমন প্রিন্ট মেটেরিয়াল, বুক, পিরিয়ডিক্যাল, ভিজুয়াল মেটেরিয়াল, চার্ট অ্যান্ড পোস্টার, গ্রাফ, ম্যাপ, অ্যাটলাস, গ্লোব, পিকচার অ্যান্ড ফটোগ্রাফ, স্পেসিমেন অ্যান্ড মডেল ইত্যাদি। বা আক্ষরিক ছাপার সামগ্রী রয়েছে, পুস্তক রয়েছে, পর্যায়ক্রমে প্রকাশিত পত্রিকা রয়েছে, দৃষ্টি সম্বন্ধী বিভিন্ন সামগ্রী রয়েছে, মানচিত্র, গোলক রয়েছে, ছবি, আলোকচিত্র রয়েছে, নমুনা, মডেল ইত্যাদি রয়েছে। সেগুলো হচ্ছে বিদ্যুৎহীন সম্পদ। তো এমনভাবে প্রশ্ন হতে পারে, এমসিকিউ হতে পারে যে নিচের কোন সম্পদটি নন ইলেকট্রিক রিসোর্স বলে দিয়ে দিতে পারে। তো নন ইলেকট্রিক রিসোর্স যদি দেয়, আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি, ওইখান থেকে যেগুলো দেবে সেগুলো কিন্তু সবটাই নন ইলেকট্রিক রিসোর্স। তারপর ইলেকট্রনিক রিসোর্স রয়েছে নিচে, এখান থেকে যদি কিছু দেয় সেগুলো হচ্ছে অবশ্যই ইলেকট্রনিক রিসোর্স। তো সেগুলো আমরা প্রকারভেদ দেখে নিলাম। তারপর কিন্তু সম্পদের কী কী সুবিধা রয়েছে সেগুলো শিখতে হবে। তারপর একটা জিনিস পাবো আমরা, VAKT। তো VAKT হচ্ছে ভিজুয়াল, অডিটরি, কাইনেস্থেটিক, টেকটাইল। VAKT এর ফুল ফর্ম শিখে নেবেন। তারপর রয়েছে সম্পদ নির্ণয়ের জন্য নির্বাচন। তো এখানে ছোট্ট একটা লাইন পাবো, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য বিশেষ করে, যে প্রয়োজনীয়তা এবং উপযোগিতা হলো দুটি গুরুত্বপূর্ণ বিচারের জন্য নির্বাচনের সঙ্গে যুক্ত সামগ্রী। তো ইউজফুলনেস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস আর টু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং রিলেভেন্ট মেটেরিয়াল। কোনো কিছুর সামগ্রী নির্বাচনের জন্য দুটো গুরুত্বপূর্ণ জিনিস কি? তো দুটো গুরুত্বপূর্ণ জিনিস কোনো কিছু নির্বাচনের জন্য হচ্ছে প্রয়োজনীয়তা এবং উপযোগিতা বা ইউজফুলনেস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস। তো এই লাইনটা কিন্তু মনে রাখবেন, সেখান থেকে একটা এমসিকিউ হতেই পারে। তারপর রয়েছে শিক্ষার্থীদের শিক্ষাপাঠের মূল্যায়ন কিভাবে করা যায়, মূল্যায়নের পরিকল্পনার পাঠ্যক্রম কিভাবে করা যায় এবং মূল্যায়নের শিক্ষকের কী কী
ভূমিকা রয়েছে সেগুলো, তো সেগুলো একটু দেখে রাখতে পারেন। 31 নাম্বার পেজে রয়েছে। এবং এরই সাথে কিন্তু আমাদের ইউনিট 5 যেটা 510-এর ইউনিট 5 সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট ডেতে আমরা বাকি যে দুটো ইউনিট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউন উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।